আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আসিয়া খাতুন, বাবু ক্লাস নিব। আমিও ভালো আছি। সোনামণিরা, আশা করি সবাই সুন্দরভাবে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাগুলো দিয়েছো। এবার আমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে বা নিতে হবে। সবাই সুন্দরভাবে পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা নবম অধ্যায় শেষ করলাম। এখন আমরা যাব চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় আমরা এর আগে পড়েছি, এবার আমাদের এটা রিভিশন হচ্ছে। আচ্ছা, তো চতুর্দশ অধ্যায়ে পাঠ 1 প্রাচীন যুগ সম্পর্কে আমরা জানব এবং তোমরা জানতে পারবে প্রয়োজনীয় শূন্যস্থান ও সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন সম্পর্কেও আমি একটু ধারণা দিই। আচ্ছা সোনামণিরা, তাহলে আর কথা নয়, চলো এখন সবাই আমার সাথে পড়বে। সবাই কিন্তু বইটা সামনে রাখবে আর খাতা পেন রেডি রাখবে। যে শূন্যস্থানগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে এবং লিখে নেবে, তাহলে তোমাদের ক্লাসের মতোই পড়াটা হয়ে যাবে। তো চলো এখন আমরা শুরু করব আমাদের ইতিহাস চতুর্দশ অধ্যায় প্রাচীন যুগ পাঠ 1। তাহলে এই অধ্যায়ে আমরা জানব তিনজন রাজা সম্পর্কে, প্রাচীন যুগের তিনজন রাজা সম্পর্কে। রাজা শশাঙ্ক, প্রথমে দেয়া আছে রাজা শশাঙ্ক। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। সপ্তম শতকে রাজা শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। এর পরের লাইনে দেখো, তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী। তার শাসন আমলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। আচ্ছা সোনামণিরা, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ শূন্যস্থান দেখো, দাগিয়ে নাও। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন ড্যাশ রাজা ছিলেন। আবার বলছি আমি, সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন ড্যাশ রাজা ছিলেন। ড্যাশের জায়গায় তোমরা লিখবা প্রভাবশালী রাজা ছিলেন। এখন তিনি কোন শতকের রাজা ছিলেন? এই লাইন থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান হচ্ছে যে সপ্তম শতকে কোন রাজা ছিলেন, সে রাজার নাম কি? তাহলে এটার উত্তর কি হচ্ছে, সপ্তম শতকে যে রাজা ছিলেন তার নাম হচ্ছে শশাঙ্ক। এবং তিনি কেমন রাজা ছিলেন? খুব প্রভাবশালী রাজা ছিলেন। তাহলে দেখো সোনারা, প্রত্যেকটা লাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা লাইন আমরা সবসময় পড়িয়ে থাকি। প্রত্যেকটা লাইন থেকে একটা করে শূন্যস্থান আসতে পারে, একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, বা শুদ্ধ অশুদ্ধ, বাম ডান সবকিছু আসতে পারে। এজন্য প্রত্যেকটা লাইন খুব মনোযোগ সহকারে শুনবে এবং দাগিয়ে নেবে। প্রয়োজন হলে তোমরা দাগানোর পরে লিখেও নেবে খাতায়, যেহেতু আমি একটা লাইন 2-3 বার করে বলে থাকি। দেখো এর পরের লাইনে আছে, তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। এখন এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে কে বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন? কি হবে? শশাঙ্ক। শশাঙ্ক বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং শশাঙ্কের সময় রাজধানীর নাম কি ছিল? রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। নামটা খুব সুন্দর, তাই না? কর্ণ সুবর্ণ ছিল রাজা শশাঙ্কের রাজধানী। রাজা শশাঙ্কের শাসন আমলের সময় বাংলার রাজ্য সীমাও
বেড়েছিল। তোমরা এটা ভালো করে জানো যে আগে রাজারা একটা দেশের রাজার সাথে আরেকটা দেশের রাজার লড়াই হতো, যুদ্ধ হতো এবং তারা এইভাবে রাজ্য সীমানা বাড়িয়ে ফেলতো, আবার আরেকটা দেশকে তারা এইভাবে দখল করে ফেলত। রাজা শশাঙ্ক একজন প্রভাবশালী দক্ষ শাসক হওয়ার কারণে তিনি বাংলাকে যেমন স্বাধীনতা বজায় রেখেছিলেন, ঠিক তেমনি আবার বাংলার সীমানাও তিনি বাড়িয়েছিলেন। আচ্ছা বাবুরা, এগুলো গল্পের মতো মনে হয় না? আমরা এখন একটা গল্পের মতো করে বলতে পারি যে বাংলায় একটা রাজা ছিলেন সপ্তম শতকে, যার নাম ছিল রাজা শশাঙ্ক। তিনি সপ্তম শতকে বাংলায় স্বাধীনভাবে শাসন করেছিলেন। বাংলা ছিল স্বাধীন এবং এই রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আর এ সময় বাংলার রাজ্য সীমাও বেড়েছিল। গল্পের মতো করে তোমরা শুনবা এবং নিজে নিজে বলার চেষ্টা করবা। মনে করো তুমি তোমার ছোট ভাইকে বা বোনকে গল্প শোনাচ্ছ, তাহলে তোমাদের মধ্যে মুখস্থর চেয়ে মনে রাখার টেন্ডেন্সিটা বেশি তৈরি হবে। তাহলে তোমরা কোনো কিছু সহজে ভুলবা না। নোটের মতো করে নিজের ভাষায় সুন্দর করে সৃজনশীল উপায়ে উত্তরগুলো লিখতে পারবে। এভাবে যদি কাঠামোবদ্ধ সৃজনশীল কোনো প্রশ্ন আসে, তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাহলে রাজা শশাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে দেখো, তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। তিনি বলতে এখানে শশাঙ্ককে বোঝানো হচ্ছে। এখন জ্ঞানমূলক শূন্যস্থান হিসাবে আসতে পারে যে শশাঙ্ক দেশের স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। এখন দেশের এখানে কি হবে? বাংলার অস্তিত্ব। তিনি যেহেতু বাংলার রাজা ছিলেন, তাহলে তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। আচ্ছা, রাজা শশাঙ্কের পরে আসে রাজা গোপাল। রাজা গোপাল দেখো, রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছে। রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এখানে 100 বছর ধরে বাংলায় কোনো সুশাসক আসেনি। সেজন্য বাংলার খুবই অরাজকতা, অস্থিরতা বিরাজ করেছে। এই 100 বছর পরে আসলেন অষ্টম শতকে রাজা গোপাল। গোপাল বাংলার সিংহাসনে আসার পরে পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়। এই রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছে। এখন এখানে প্রয়োজনীয় শূন্যস্থান দেখো, রাজা শশাঙ্কের পর প্রায় 1.5 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছে। তাহলে কয় বছর? 100 বছর। তোমরা দাগিয়ে নাও বা পাশে খাতা পেন নিয়ে লিখে নাও। আমি আবার বলছি, রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছিল। আমরা একবার 100 নিচে শূন্যস্থান দিয়ে জানলাম। এখন আমি একটা কথা কিন্তু বলেছি যে শূন্যস্থান যে কোনো লাইন, যে কোনো অক্ষর থেকে, যে কোনো শব্দ থেকে আসতে পারে। এখন এখানে দেখো, 100 এর নিচে শূন্যস্থান না থেকে রাজা ড্যাশের পর প্রায় 100 বছর এখানে থাকতে পারে। তাহলে রাজা ড্যাশের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছিল। তাহলে কোন রাজার পরে? রাজা শশাঙ্কের পরে। শূন্য স্থানে জায়গার উত্তরটা হবে শশাঙ্কের পরে। আচ্ছা, এবং সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে
কোন রাজার মৃত্যুর পরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করে? আচ্ছা, তাহলে কোন রাজার মৃত্যুর পরে? রাজা শশাঙ্কের মৃত্যুর পরে। এরপর দেখো, অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসে। এখানে একটা প্রয়োজনীয় শূন্যস্থানের জন্য তোমরা দাগ দিয়ে নাও। অষ্টম শতকে রাজা ড্যাশ বাংলার সিংহাসনে বসে। তাহলে এই ড্যাশের এখানে কি হবে? গোপাল হবে। আবার ড্যাশ শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসে। তাহলে ড্যাশ শতকে, ড্যাশের জায়গায় তোমরা কি লিখবা? অষ্টম শতকে। অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসে। তিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি আবার বলছি, তোমরা লিখে নাও। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল। রাজা গোপাল সিংহাসনে বসার পরে পর্যায়ক্রমে পাল বংশের লোকজন, রাজারা এই দেশকে শাসন করে। এখন এর পরের লাইনে দেখো, রাজবংশ। এই রাজবংশ বাংলায় কত বছর রাজত্ব করেছিল? তাহলে এখন একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যে রাজা পাল বংশ কত বছর ধরে রাজা বাংলাকে শাসন করে? কয় বছর? 400 বছর। তাহলে পাল বংশ 400 বছর ধরে বাংলাকে শাসন করে। এখন রাজা গোপালের পরে দেখো রাজা লক্ষণ সেন। আমরা রাজা শশাঙ্ক সম্পর্কে জানলাম। রাজা শশাঙ্কের পরে আসে রাজা গোপাল। রাজা গোপালের পরে আসে লক্ষণ সেন। সপ্তম শতকে শশাঙ্ক শাসন করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর অরাজকতার পরে অষ্টম শতকে রাজা গোপাল বাংলাকে শাসন করে। পাল বংশ প্রতিষ্ঠিত হয় রাজা গোপালের মাধ্যমে। পাল বংশ 400 বছর বাংলাকে শাসন করেছে। কত বছর? 400 বছর বাংলাকে শাসন করেছে। আচ্ছা, এবার আমরা রাজা গোপালের পরে পড়ব রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করে। সোনামণিরা, এখানে একটা সুন্দর শূন্যস্থান হবে, তোমরা তা দিও। রাজা লক্ষণ সেন ড্যাশ শতকে বাংলায় রাজত্ব করে। ড্যাশের জায়গায় কি হবে? দ্বাদশ শতক। আচ্ছা, আমি আবার বলছি, তোমরা দাগাবে এবং লিখবে। প্রথমে বলেছিলাম দ্বাদশ শতকের জায়গায় শূন্যস্থান। এখন এরকম হতে পারে যে রাজা ড্যাশ দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করে। তাহলে ড্যাশের জায়গায় কি হবে? লক্ষণ সেন। লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করে। আচ্ছা, এরপরে দেখো রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা। এই লাইনটা থেকেও একটা শূন্যস্থান হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। শূন্যস্থানটা আমি বলি, রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের ড্যাশ রাজা। কততম রাজা? চতুর্থ রাজা। আচ্ছা, আবার এরকম হতে পারে রাজা ড্যাশ ছিলেন সেন রাজবংশের
রাজা। এখান থেকে একটা ধারণা পেতে পারি আমরা দেখো যে লক্ষণ সেনকে বলছে সেন বংশের চতুর্থ রাজা, তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাজার সম্পর্কে কিন্তু ইতিহাসে কোথাও বলা নেই, শুধু লক্ষণ সেন থেকেই শুরু করা হয়েছে। তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে লক্ষণ সেন ছিলেন সেন বংশের সবচেয়ে প্রভাবশালী দক্ষ শাসক ছিলেন, এজন্যই তার নামটা ইতিহাসে এসেছে। আচ্ছা, এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে লক্ষণ সেন সেন বংশের কততম রাজা ছিল? তোমরা লিখে নাও, আমি আবার বলছি, রাজা লক্ষণ সেন সেন বংশের কততম রাজা ছিল? কততম রাজা ছিলেন? চতুর্থ রাজা ছিল। আচ্ছা, তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। তাহলে তিনি কেমন ছিলেন? সুপণ্ডিত ও কবি ছিলেন। এখন এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, তোমরা লিখে নাও যে কোন প্রাচীন যুগের কোন রাজা সুপণ্ডিত এবং কবি ছিলেন? আমি আবার বলছি, প্রাচীন যুগের কোন রাজা সুপণ্ডিত এবং কবি ছিলেন? তাহলে কে ছিলেন? লক্ষণ সেন ছিলেন সুপণ্ডিত এবং কবি। তিনি কোন যুগের রাজা ছিলেন? প্রাচীন যুগের রাজা ছিলেন। এরপর দেখো 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিল। এখানে তাহলে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন সূচনা হয়? আবার বলছি, কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়? তাহলে কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। বাবুরা, এখানে তিনটা প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন আমি বললাম, আর একটা প্রশ্ন তোমরা লিখে নাও। দেখো, দ্বিতীয় প্রশ্নটি আমি বলছি, এই লাইনটা থেকে 1204 খ্রিস্টাব্দে কোন রাজাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়? লক্ষণ সেনকে পরাজিত করে। আমি আবার বলছি প্রশ্নটা, তোমরা লিখে নাও। 1204 খ্রিস্টাব্দে কোন রাজাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা? আশা করি তোমরা লিখেছো। আমি এ লাইন থেকে আরেকটা প্রশ্ন তৈরি করে তোমাদেরকে বলছি, তোমরা লিখবে। বাংলায় লক্ষণ সেন বংশকে বা বাংলার সেন বংশকে পরাজিত করে কে? আবার বলছি, বাংলায় সেন বংশকে পরাজিত করে কে? উত্তর হবে বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি সেন বংশকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে এবং মধ্যযুগের সূচনা করে। আমি আবার বলছি, সেন বংশকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করে। সোনামণিরা দেখো, তাহলে আমাদের প্রত্যেকটা লাইন কত গুরুত্বপূর্ণ আর কত মনোযোগ সহকারে শুনতে হয়, পড়তে হয়। একটা লাইন থেকে তিনটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। তো আজকে আমরা রাজা শশাঙ্ক, রাজা গোপাল, রাজা লক্ষণ সেন সম্পর্কে জানি। সোনারা, তোমাদের হোমওয়ার্ক থাকবে রাজা শশাঙ্ক সম্পর্কে
রাজা শশাঙ্ক সম্পর্কে 5 বাক্য লেখো। এটা তোমরা হোমওয়ার্ক করবে। রাজা শশাঙ্ক সম্পর্কে 5টি বাক্য লেখো। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। লিখবে রাজা শশাঙ্ক 7ম শতকের রাজা ছিলেন। এটা একটা লাগবে। যেহেতু আমি 5টি বাক্য বলেছি, এক বাক্য বা প্রথম লাইনে লিখতে পারো রাজা শশাঙ্ক 7ম শতকের রাজা ছিলেন। দ্বিতীয় বাক্য তিনি ছিলেন একজন প্রভাবশালী রাজা। 3 নম্বর বাক্য রাজা শশাঙ্ক বাংলায় স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। 4 নম্বর বাক্য দেখো রাজা শশাঙ্কের সময় কর্ম সুবর্ণ ছিল বাংলার রাজধানী। 5 নম্বর বাক্য দেখো রাজা শশাঙ্ক বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। বাবুরা শুধু রাজা শশাঙ্ক সম্পর্কে যে এরকম 4টি বা 5টি বাক্য আসবে পরীক্ষাতে এমনটা নয়, এটা তোমাদের একটা আমরা ধারণা দিচ্ছি। এইভাবে আসতে পারে রাজা গোপাল সম্পর্কে, রাজা লক্ষণ সেন সম্পর্কে 4টি বা 5টি বাক্য লেখো। আশা করি তোমরা ধারণা পেয়েছো, পড়াটা বুঝতে পেরেছো। না পারলে